আলোচনা করার প্রয়োজন আছে। অন্যান্য বিষয়ে জুডিশিয়ারি মানব স্বাধীনতার বিভিন্ন সমস্ত প্রস্তাব এবং আমাদের নিজস্ব অভিমত আছে। বিচার বিভাগের কাছে 4-5টি বিষয়ে আমরা মন্তব্য সহকারে অন্য মতামত দিয়েছি, সেটা আলোচনার সময় বিস্তারিতভাবে আলোচনা করা যাবে। আমি আসি এবার নির্বাচন ব্যবস্থা এবং সর্বশেষে আসবো সংবিধান। নির্বাচন সংস্কার সংক্রান্ত নির্বাচন ব্যবস্থা সংস্কার সংক্রান্ত কমিশনের যে রিপোর্ট, সেই রিপোর্টে দেখা যায় 24টার মতো প্রস্তাব এখানে ওনারা দিয়েছেন, যার মধ্যে 27টির মতো প্রস্তাব দিয়েছে নির্বাচন সংস্কার নির্বাচন ব্যবস্থা সংস্কার তাতে অধিকাংশ প্রস্তাব সংবিধান সংশোধনের সাথে সংশ্লিষ্ট। আমরা ঠিক বুঝতে পারিনি যে নির্বাচন কমিশন সংক্রান্ত অথবা নির্বাচন ব্যবস্থা সংক্রান্ত কমিশনের রিপোর্টে কিছু কিছু বিষয়ে সংবিধানের সংশ্লিষ্টতা আছে, কিন্তু অধিকাংশ ক্ষেত্রে যেগুলো দেখা যায় যে নির্বাচন ভালো এক্সপেরিয়েন্স। আমরা সেই বিষয়গুলো সংবিধান সংস্কার বিষয়ক রিপোর্টের মধ্যে আমরা মতামত দিয়েছি। এখানে সেটা একটি বিষয়ে আমরা ওখানে আমাদের মতামত কিন্তু নির্বাচন অনুষ্ঠানের সাথে সংশ্লিষ্ট নির্বাচন কমিশনের ক্ষমতাকে খর্ব করার জন্য সংস্কার কমিশন কিছু রিপোর্ট দিয়েছে, যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের স্বাধীনতা এবং যেগুলো আমরা মনে করি নির্বাচন কমিশনের এখতিয়ারের মধ্যে থাকা দরকার। যেমন একটি হলো যে এনআইডি যদি আলাদা কোনো স্বতন্ত্র কোনো প্রতিষ্ঠানের কাছে দেওয়া হয়, তাহলে নির্বাচন কমিশন বারবার এনআইডি বিষয়ক সমস্যা করার জন্য অন্য প্রতিষ্ঠানের কাছে যেতে হবে। তার চাইতে বর্তমানে যে অবশ্য একটা আইন আছে, এটা আওয়ামী লীগের সময় করেছে যে এনআইডির কার্যক্রম স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অধীনে নিয়ে যাওয়া হয়েছে। আইনটি এখন বাতিল করা হয়নি, বাতিলের জন্য বিবেচনাধীন ছিল। আমরা মনে করি আইনটা বাতিল করে এনআইডির কার্যক্রম পুরোটা নির্বাচন কমিশনের হাতে রাখা উচিত। আর একটা বিষয় হচ্ছে ডিলিমিটেশন, এই যে সীমানা নির্ধারণ নির্বাচনী এলাকায়, সেটা আইন অনুসারে নির্বাচন কমিশনের এখতিয়ার এবং নির্বাচন কমিশনের আইন আছে এবং সংশ্লিষ্ট সাংবিধানিক এখতিয়ার, এবং নির্বাচন কমিশনের সেই আইনের সামান্য একটা প্রিন্টিং মিস্টেক ছিল, সেটা আমরা মাননীয় প্রধান আইন মন্ত্রণালয়ের বিষয়টি নিয়েছি, কিন্তু সেটা এখন না হওয়ার কারণে নির্বাচন কমিশন ডিলিমিটেশন সংক্রান্ত কোনো শুনানি করতে পারছেন না। তার ফলে নির্বাচনের আয়োজনের ক্ষেত্রে পারে। আমরা সরকারকে আহ্বান জানাবো যে অর্ডিন্যান্সের মাধ্যমে দিয়ে নির্বাচন কমিশনের হাতে ডিলিমিটেশন এখতিয়ারটা রাখা হোক, আলাদা কোনো প্রতিষ্ঠানের হাতে রাখার বিষয়টা আমরা মন্তব্য করছি। সেটা যদি পরে বিস্তারিত আলোচনা করা যায়, সেটা তখন আমরা বুঝিয়ে বলবো। আরেকটা বিষয় হচ্ছে যে নির্বাচন কমিশনকে দায়বদ্ধতার জন্য সংসদীয় স্থায়ী কমিটির কাছে জবাবদিহিতা করতে হবে বলে একটা সুপারিশ এসেছে। তাতে আমরা মনে করি যে নির্বাচন কমিশন বর্তমানে যারা আছে এবং ভবিষ্যতে যারা আসবে, তারা তাদের দায়বদ্ধতার জায়গাটা স্ট্যান্ডিং কমিটি পার্লামেন্টের কাছে না রেখে বিদ্যমান যে ব্যবস্থা আছে, যে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিলের আওতাধীন আছে, যে একজন সুপ্রিম কোর্টের বিচার যেভাবে অপসারিত হয়, সেই একই প্রক্রিয়াটা নির্বাচন কমিশন এবং আরো যে একটা সাংবিধানিক প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। আর্টিকেল 96 অফ দ্য কনস্টিটিউশনে সেটা বলা আছে এবং নির্ধারিতভাবে 118 অনুচ্ছেদেও বলা আছে নির্বাচনী আইনের তো সেই হিসাবে আরো যেখানে বড় অথরিটির কাছে অ্যাকাউন্টেবিলিটিটা আছে, সেখানে পার্লামেন্টের স্ট্যান্ডিং কমিটির কাছে যেটা অনেকটা রাজনৈতিক সবার জন্য আমরা মনে করি, সেখানে নির্বাচন কমিশন স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠানের জবাবদিহিতা রাখাটা উচিত মনে করছি না। এইবার আসি সংবিধান সংক্রান্ত। সংবিধানের প্রথমেই স্প্রেডশিটে যেটা থাকা উচিত ছিল যে প্রস্তাবনা, সেই বিষয়টা ওনারা স্প্রেডশিটে উল্লেখ করা নেই, যেটা 1 নম্বরে থাকা উচিত ছিল। সংবিধানের সবচাইতে গুরুত্বপূর্ণ
এবং প্রথম পৃষ্ঠার অংশ হচ্ছে প্রস্তাবনা, প্রিয়াম্বল নামে আমরা চিনি। সেটা পুরোপুরি পরিবর্তনের বা সংশোধনের একটা প্রস্তাব আছে, অনেকটা রিরাইটিং এর মতো, যেখানে 1971 সালে স্বাধীনতা যুদ্ধের সাথে 2024-এর গণ অভ্যুত্থানকে এক কাতারে নিয়ে আসা হয়েছে, যেটা সমুচিত বলে আমরা মনে করি। এটাকে অন্য জায়গায় রাখা বা তফসিল অংশে রাখা বা স্বীকৃতি দেওয়ার বিভিন্ন রকমের সুযোগ আছে, সেটা আলাপ আলোচনার মধ্যে দিয়ে আমরা পরে প্রকাশ করব। কিন্তু সেই প্রিয়াম্বলটা আমরা চাই, যেটা মুক্তিযুদ্ধ সংশোধনের পূর্ব অবস্থা, যেটা ফিফথ অ্যামেন্ডমেন্টের পরে কিন্তু হয়েছিল, বাংলাদেশের জনগণের অভিপ্রায় সেই জায়গায় বহাল করেছে। তারপরে ওনারা শুরুই করলেন রিপাবলিক, রাষ্ট্রের নাম, যেটাকে প্রজাতন্ত্র না বলে জনগণ বা নাগরিকতন্ত্র বা পিপলস রিপাবলিক অফ বাংলাদেশের বাংলায় বলছেন যে জনগণের রিপাবলিক শব্দ ইংরেজিতে থাকবে, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ ইংরেজিতে থাকবে, কিন্তু বাংলার মধ্যে ওনারা নাগরিকতন্ত্র এবং জনগণ, সেটা কোনো প্রয়োজন আছে বলে আমার মনে হয় না। দীর্ঘদিনের প্র্যাকটিসের মধ্য দিয়ে বাংলাদেশের মানুষ সেটা মেনে নিয়েছে রাষ্ট্রের নাম। এখন এই বিষয়টা দিয়ে যে আসলে কতটুকু কি অর্জন করে সেটা সেই জন্য তাছাড়া মৌলিক অধিকার এবং মূলনীতি এরপরে আছে। মূলনীতির ক্ষেত্রে আমরা ব্যাপক পরিবর্তনের একটা প্রস্তাব করে রেখেছে। আমরা প্রস্তাব করেছি যে বর্তমানে সাংবিধানিক যে তার মধ্যে আলাপ আলোচনার ভিত্তিতে বিভিন্ন স্টেক হোল্ডারদের প্রস্তাব অনুসারে এই মূলনীতির মধ্যে যে প্রস্তাবগুলো আছে সেগুলো হয়তো সমাধানে আনা যায়, বাট আমরা দলের পক্ষ থেকে পূর্ব অবস্থায় আমরা প্রস্তাব করেছি। মূলনীতির পরে আসে মৌলিক অধিকার। ওনারা মৌলিক অধিকার এবং স্বাধীনতা নামে আলাদা একটা চ্যাপ্টার সংযুক্ত করেছেন প্রস্তাব করেছেন, যেটা আসলে অনেকটা আমরা মনে করি যে অভিজ্ঞতা না থাকার কারণে হয়েছে, যাদের পার্লামেন্টারি এক্সপিরিয়েন্স বা অভিজ্ঞতা আসতে পারে, কারণ হচ্ছে রাষ্ট্রের যেটা মৌলিক অধিকার জনগণের, সেটা এনশিওর করতে হবে রাষ্ট্রকে, নিশ্চয়তা বিধান করতে হবে রাষ্ট্র। সেই জন্য মৌলিক অধিকারের বাস্তব সিভিল এবং পলিটিক্যাল রাইট গুলো সীমিত। এরপরে আছে সোশ্যাল, কালচারাল এবং ইকোনমিক রাইট গুলো, সেগুলো রাষ্ট্রের সক্ষমতার উপর ভিত্তি করে গুড গভর্নেন্সের উপরে সবসময় ছেড়ে দিতে হয়, রাষ্ট্রীয় গভর্নেন্সের উপর সেই জায়গায় আমরা জিনিসটা একটু মিলিয়ে অ্যামালগামেট করেছি। সেটা আমরা আশা করি তারা এরপরে আসলে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগ, তারপরে সাংবিধানিক অন্যান্য প্রতিষ্ঠান করতে হবে। এখানে নির্বাহী বিভাগ, আইন বিভাগ এবং বিচার বিভাগের মধ্যে যে সমস্ত প্রস্তাব নিয়ে এসছেন এবং যেগুলো কমিশনের কথা বলেছেন, স্পেশালি ন্যাশনাল কনস্টিটিউশনাল কাউন্সিল গঠন করে কিছু নির্বাচিত ব্যক্তিদেরকে এবং প্রাতিষ্ঠানিক প্রধানদেরকে যে সমস্ত এখতিয়ার গঠন এবং ধরনের তাতে করে দেখা যাবে যে রাষ্ট্রে নির্বাচিত জনপ্রতিনিধিদের যেমন থাকে, সেগুলো আমরা বলেছি যে এটা কোনো বিবেচনা করা যায়, আলোচনা করা যায়। রাষ্ট্র নির্বাচিত প্রতিনিধিদের দ্বারা পরিচালিত হচ্ছে আমাদের সংবিধানের মৌলিক, আমাদের সংবিধানের মূল চেতনা। সেই জায়গায় আমরা দীর্ঘক্ষণ বিশিষ্ট পার্লামেন্টের প্রস্তাব তো আগেই আমাদের বক্তব্যে দিয়েছি, সেটা সবাই তাদের মধ্যে কত সংখ্যা থাকবে, আমরা একটা সেই প্রস্তাবে আমাদের প্রস্তাব প্রদান করেছি। কিন্তু নিয়োগ মনোনয়ন প্রক্রিয়া কিভাবে তারা আমরা সমাজের বিভিন্ন শ্রেণী পেশার বিশিষ্ট জন যারা যাদের রাষ্ট্রীয় মোটিভেট করার জন্য আমরা প্রকৃতপক্ষে এনেছেন, সেই হিসাবে মনোনয়ন প্রক্রিয়া এখানে ওনারা যে প্রস্তাব করবেন আশা এছাড়া মহিলাদেরকে আরো বেশি ক্ষমতায়ন করার জন্য, নারীদের ক্ষমতায়ন করার জন্য সাংবিধানিকভাবে আমরা সংসদীয় আসন বিদ্যমান যে 50 আছে সেটা 100 জন করেছি।
এবং সেটার অবলম্বন প্রক্রিয়া বিদ্যমান ব্যবস্থায় যেভাবে আছে সেভাবে রাখেন এখানে ওনাদের সাথে আমাদের ভিন্ন মোটামুটি এগুলোই যে সংবিধানের প্রায় শতাধিক প্রস্তাবের মধ্যে এখানে স্প্রেডশিটে মাত্র কতটা 57টা স্প্রেডশিট। সেই জায়গায় আমরা মনে করি যে বিস্তারিত প্রতিবেদন দেওয়া এই বিস্তারিত প্রতিবেদন আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে সংযুক্ত করেছি। অন্যান্য দুইটি কমিশন প্রস্তাবের সাথে বিস্তারিত প্রতিবেদন আমরা পুরোপুরি তাদের প্রস্তাবটাকে এখানে সমস্ত সুপারিশ ছড়িয়ে ছিটিয়ে আছে জায়গায় এনে আমরা বিস্তারিত স্প্রেডশিটের যে সারাংশটাই বিভ্রান্তি যাতে না হয় সেজন্য আজকে আমরা সংবিধানের স্প্রেডশিটের সাথে বিস্তারিত আমার বক্তব্য আপনাদের যদি প্রশ্ন থাকে